যে আপনি একটা যদি 50 করেন জানেন যে আপনার 5টা ম্যাচ কনফার্ম, বা 30 করছেন কোনো রকমে আপনি আরও 3টা ম্যাচ কনফার্ম। আপনি কত প্লেয়ারকে ট্রাই করেছেন, ওই প্লেয়াররা তো পারফর্ম করে রেজাল্ট দিচ্ছেন আপনাকে। ফাইন্যান্সিয়ালি কারো অভাব নেই, কেউ এখানে চুরি করতে আসবেন না। সাকিবের মতো একটা প্লেয়ার কিন্তু আমরা মিস করেছি এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে। দল দেওয়া হয়েছিল আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি, তখন প্রধান নির্বাচককে যখন প্রশ্ন করা হয়েছিল যে সাকিবের বোলিং নিষিদ্ধ, ব্যাটিং তো নিষিদ্ধ না, তো সেই বিবেচনায় তাকে দলে রাখা যেত কিনা, তখন তিনি উত্তর দিয়েছিলেন যে আসলে এই মুহূর্তে দলে যেসব ব্যাটাররা আছেন তারা সাকিবের চেয়ে বেটার পারফর্মার। তো সেই জায়গা থেকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে আসলে সাকিবের জায়গায় ওরকম আপনি বেটার কাউকে দেখেছেন কিনা, কিংবা সাকিব থাকলে আসলে ভালো হতো কিনা? না, দুটো জিনিস। একটা হচ্ছে যে আমি সিলেক্টরদেরকে খুবই সম্মান করি যারা সিলেকশনে থাকবেন। লিপু ভাই, আব্দুল রাজ্জাক, এরা কিন্তু খুবই অভিজ্ঞ। সাকিবের বাঁহাতি স্পিন যখন তাকে হয়ে গেল বন্ধ, তখন কিন্তু তারা ব্যাটসম্যান হিসেবে বিবেচনা করেন, এবং আমি সিলেক্টরদেরকে এটা 100% মনে করি যে তাদের দায়িত্ব, তারা কী চিন্তা করবেন, তাদেরকে সাকিবকে রাখবেন কি রাখবেন না। বাট আমি মনে করি ওভারঅল সাকিবের মতো একটা প্লেয়ার কিন্তু আমরা মিস করেছি এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে। বিগ বয়েজ প্লেয়ার না, এটা ইংলিশ কথাতেই বলে। সাকিব হচ্ছে ওয়ার্ল্ড নাম্বার র্যাঙ্কিংয়ে ধরেন 1 নাম্বার, এতদিন ধরে তারা এমনি ছিল না। এটা তো টাকা পয়সা দিয়ে আর ওয়ার্ল্ড নাম্বার 1 র্যাঙ্কিং হওয়া যায় না ভাই, এটা তো ডমিনেট করে খেলেছে সে। তো বাঁহাতি স্পিনার ওয়ার্ল্ডে এতদিন ধরে কন্টিনিউ নাম্বার 1 র্যাঙ্কিং, ওটা কী করে সম্ভব ভাই? এই এতগুলো দেশ আছে, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ইন্ডিয়া, সব এতগুলো দেশে। এমনি তো এই আইপিএল খেলে নাই, এমনি তো বিভিন্ন জায়গায় এত বড় প্লেয়ার না। যে কোনো খেলা হলে বিপিএল হলে শুধু ম্যান অফ দ্য সিরিজ আগে ওই রাখত। আপনি যদি দেখেন যে একটা আমাদের টিম তো এমনি দুর্বল টিম, চ্যাম্পিয়ন্স ট্রফিকে দিয়ে আপনি যদি বিবেচনা করেন, এই যে খেলা হচ্ছে পাকিস্তানে এবং দুবাই, 50 ওভার ব্যাটিং করলে ইন্ডিয়া টিম যদি বাংলাদেশের সাথে 300 রান করে, বাংলাদেশ করবে ওটা 230 করবে। এই 50, 60, 70 রানের ডিফারেন্স ইন্ডিয়া টিমের কোয়ালিটির সাথে। তো এইখানে যদি সাকিবের মতো একটা লেফট আর্ম স্পিনার থাকতো, একটা ব্যাটসম্যান থাকতো, তাহলে টিমটা একটু হেলদি হতো। বাংলাদেশ টিম জিততে দাম সেটা বলবো না, কিন্তু একটা হেলদি হতো, একটা এক্সট্রা আপনি স্পিনার পেয়ে যেতেন, একটা এক্সট্রা ব্যাটসম্যান পেয়ে যেতেন। তো এই কম্বিনেশনের জন্য সাকিবকে আমাদের খুবই ইউজফুল প্লেয়ার। আবার আপনি যদি ইন্ডিয়া টিমের কম্বিনেশনে সাকিবকে দেন, না হলেও চলবে, যাদের যা আছে, অক্ষর পটেল আছে, কিন্তু বাংলাদেশের জন্য খুবই ইউজফুল প্লেয়ার ছিল সাকিব। তাওহিদ হৃদয়, জাকির আলী অনিক, তারা ভালো খেলছেন এবং হৃদয় তো সেঞ্চুরি করেছে এবং জাকির আলী ফিনিশিংয়ে ভালো করছেন। তারা কি আসলে ফিউচারে বাংলাদেশ দলে স্টার হতে পারে কিনা, বা তাদের ব্যাটিং নিয়ে কী ভাবনা? তাদের তো সুন্দর খেলা দেখেই বোঝা যায় যে দেখেন একটা প্লেয়ার এগেনস্ট ইন্ডিয়া 100 করেছে, আপনার বেস্ট অ্যাটাকের এগেনস্টে। জাকির ওই ম্যাচে হাফ সেঞ্চুরি করেছে জাকির আলী অনিক। হ্যাঁ, জাকির আলী অনিক ওই ম্যাচে কিন্তু দুজনের পার্টনারশিপে সুপার জাকির আলী ব্যাটিং করেছে, এবং পরের ম্যাচে আপনি জাকির আলী অনিক আবার ব্যাক টু ব্যাক রান করেছে। তো আপনি যদি দেখেন, তার মানে বোঝা যাচ্ছে বেস্ট অ্যাটাকের এগেনস্টে তারা কিন্তু 40 বল, 50 বল, 60 বল করে খেলে ফেলেছে। তো তার মানে তারা সব লেভেলের খেলতে পারবে। এখন বাকিটা হচ্ছে খেলোয়াড় নিজেকে আমি কোন জায়গায় দেখতে চাই। আমি কি নর্মাল বাংলাদেশ টিমে শুধু খেলতে চাই, নাকি না বাংলাদেশ টিমে না চিন্তা করে আমি এবি ডিভিলিয়ার্স, বিরাট কোহলি, রোহিত শর্মা, শুভমান গিল, ওই রকম টাইপের প্লেয়ার হতে। যখনই আপনি নিজেকে ওই রকম স্বপ্ন দেখবেন, তখনই আপনি বিকজ আপনি ফ্যাসিলিটিসটা কিন্তু আছে। শুধু প্রবলেম একটা ডোমেস্টিক ক্রিকেটটা আপনি এখানে আপনি একটু পিছিয়ে থাকবেন। ডোমেস্টিক ক্রিকেটটা আপনি যদি আজকে তৌহিদ হৃদয় এবং জাকির আলী অনিককে আইপিএলে পাঠিয়ে দেন, ইন্ডিয়ান কনসেপ্টে রেখে দেন 1 বছর, দেখবেন যে ওরা ইন্টারন্যাশনালের বেস্ট কোয়ালিটি প্লেয়ার হয়ে যাবে। শুধুমাত্র আমার দেশের অবকাঠামোগত উন্নয়নের যে ভাঙাটা আছে, যার জন্যই ওরা হয়তো উপরে যে পৌঁছাতে ডিফিকাল্ট হবে। কিন্তু আপনি এই তামিম জুনিয়র, তৌহিদ হৃদয়, জাকির অনিক এবং বেশ কিছু প্লেয়ার আছে, তাদেরকে আপনি ইন্ডিয়াতে পুরো 2 বছর খেলান ইন্ডিয়ার আশপাশে, দেখবেন যে বেস্ট কোয়ালিটি প্লেয়ার বেরিয়ে আসবে। ট্যালেন্ট আছে, কিন্তু ওই রকম প্রফেশনাল কোয়ালিটি খেলাটা খেলতে হবে তাদেরকে। নাহিদ রানাকে নিয়ে এবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে অনেক আলোচনা হয়েছে, এবং অবাক করার বিষয় হচ্ছে যে ভারতের বিপক্ষে ম্যাচের আগের দিন প্রেস কনফারেন্সে নাহিদ রানাকে নিয়ে ইন্ডিয়ানরা প্রশ্ন করেছেন প্রায় 4টা, মানে ওকে নিয়ে সবচেয়ে বেশি প্রশ্ন হয়েছে। কিন্তু পরের দিন সেই নাহিদ রানাই কিন্তু একাদশে নেই, তাকে নিয়ে কিন্তু সবচেয়ে বেশি হিসেবটা হয়েছে। ওই দিন আসলে প্রথম ম্যাচে নাহিদ রানা থাকা উচিত ছিল কিনা, আর লাস্ট ম্যাচে তার বোলিং দেখে সেটা কিভাবে মূল্যায়ন করবে, যেহেতু এটা একটা বড় ইভেন্টে সে বোলিং করেছে? দেন আমার মনে হয় যে নাহিদ রানাকে খেলালে প্রথম ম্যাচ খেলাতো তো এগেনস্ট ইন্ডিয়া, বিকজ জোরে যেহেতু বল করছিল এগেনস্ট ইন্ডিয়া, একটা স্পিড বোলার দিয়ে আপনি হয়তো ট্রাই করতে পারতেন। বাট সেকেন্ড ম্যাচে নাহিদ রানাকে বরঞ্চ না খেলালেও চলতো, বিকজ নিউজিল্যান্ড প্লেয়াররা কিন্তু জোরে বল খেলতে পছন্দ করে। আপনি একটা জিনিস করতে হবে যে ইংলিশ প্লেয়ার বা নিউজিল্যান্ড প্লেয়াররা এরা কিন্তু জোরে বল পছন্দ করে, স্পিনার তো পছন্দ করে না। তা আমি মনে করি যে প্রথম ম্যাচটা নাহিদ রানাকে খেলালে খুবই ভালো হতো, এবং সেকেন্ড ম্যাচ
আমার মনে হয় যে নিউজিল্যান্ডের সাথে আপনার 3টা পেস বোলার না খেলে আমার হিসেবে 2টা পেস বোলার আরেকটা স্পিনার বাড়ালে ভালো হতো। কোন সেন্সে আমি বলবো না, বোলিং ডিপার্টমেন্ট যদিও আমার মনে হয় কোনো ভুল করে নাই, কিন্তু ব্যাটিংয়ে রান করে নাই, কিন্তু আমি একটা রিস্ক নিতাম নিউজিল্যান্ডের সাথে, যে নিউজিল্যান্ড যেহেতু একটু এই সাপোর্টে খেলতে অপছন্দ করে, একটা স্পিন দিয়ে রিস্ক নিতাম, আমাদের সবচেয়ে স্ট্রেংথটা দিয়ে দিতাম। বিকজ পেস বলার 3টা খেলানো মানে নিউজিল্যান্ডকে একটু হেল্প করা। নিউজিল্যান্ড পেস বল খেলতে পছন্দ করে, শর্ট বল, কাট বল এগুলো খেলতে খুবই পছন্দ করে। আমি স্পিনার একটু থাকে না যে একটু ট্রিকি বলারগুলো থাকবে আমাদের, আর আমাদের স্পিন ডিপার্টমেন্টে কিন্তু একটু এক্সপিরিয়েন্স। আপনি যদি দেখেন মিরাজ আছে, নাসুম আছে, নাসুম কিন্তু অনেকদিন ধরে বাংলাদেশ টিমে খেলছে, ওই হিসেবে আমরা রিস্ক নিতাম আমার কাছে মনে হয়। দিনের পর দিন আসলে বাংলাদেশ দল ব্যর্থ হচ্ছে, ক্রিকেটারদের বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা হচ্ছে, এবং অনেকে তো এটাও বলছেন যে অনেক ক্রিকেটার বাংলাদেশের পিঠ বাঁচানোর জন্য খেলে, যাতে করে নিজের উপর দোষটা দায়টা না আসে। এটার কিন্তু কয়েকটা উদাহরণও আছে, আমরা দেখেছিলাম যে আসলে তিনি ব্যাটার চ্যালেঞ্জিং টাইমে তিনি ফেস না করে বোলারকে স্ট্রাইক দিয়েছেন, নিজের জন্য খেলা যেটাকে বলা হয় আর কি, সেটা খেলছেন। আপনি কি বলেন? এখানে বাংলাদেশ টিমটা এমন একটা টিম হয়ে গেছে যে এখানে কম্পিটিশনটা নাই, যে রেসারেসি যে আমি আরও বেটার ক্রিকেট খেলে আমি ওখানে বাংলাদেশ টিমে পারমানেন্ট করবো, সেই রেসারেসি না। এখানে কিছুটা জিনিস হয়ে গেছে এমন একটা, যে আপনি একটা যদি 50 করেন জানেন যে আপনার 5টা ম্যাচ কনফার্ম, বা 30 করছেন কোনো রকমে আপনার আরও 3টা ম্যাচ কনফার্ম। তো এই ছোটো ছোটো মানসিকতা, আপনি এই মানে মানসিকতা আপনি ভালো টিমের ভালো হবে না, নিজের জন্য ভালো হবে না। এই মানসিকতা বেরিয়ে আসতে হবে, এই মানসিকতা বেরিয়ে এসে আপনাকে টাফ ক্রিকেট খেলতে হবে, যে না আমরা কি করে একজনের সাথে একজন চ্যালেঞ্জিং খেলা খেলবো। আপনি যে প্রথমেই কোশ্চেন করেছেন যে আমরা সিনিয়র প্লেয়ারদেরকে কেন মানে রিটায়ারমেন্টে যাচ্ছে না, তো সিনিয়র প্লেয়ার তো তখনই রিটায়ারমেন্টে যাবে যখন নিচ থেকে পুশ করবে। নিচ থেকে পুশ করার প্ল্যান নাই, যে আপনি কত প্লেয়ারকে ট্রাই করেছেন, ওই প্লেয়ার তো পারফর্ম করে রেজাল্ট দিচ্ছেন আপনাকে। যখনই হাইস্ট লেভেলে বেস্ট জায়গায় খেলতে যাচ্ছে তখন কিন্তু ফেল করে যাচ্ছে। আপনি এগেন্স্ট জিম্বাবুয়ে খেলা দেন, অনেকে রান করে যাবে। এগেন্স্ট আপনি অস্ট্রেলিয়া দেবেন, রান করছে না। এগেন্স্ট ইংল্যান্ড দেবেন, রান করছে না। এগেন্স্ট ইন্ডিয়া দেবেন, রান করছে না। কোয়ালিটি জায়গাতেও আপনি ফেল করছেন। 2015-এর পর থেকে দেখি যে বাংলাদেশ ক্রিকেটের সেরা সময়টা পার করছে, এখন আবার একদম নিচের দিকে নামছে। আসলে এইটা আসলে ছন্দ পতনটা আসলে কেন হলো? উপরে তো ওঠার কথা ছিল, সেটা না উঠে আবার নিচের দিকে কেন নামছে? আসলে অনেক বড় একটা মানে ঘাটতি ছিল, যে আপনি যদি লাস্ট বিগত 15-16 বছরের যে আমাদের বোর্ড যারা চালিয়েছেন, তারা খুব শর্টকাট চিন্তা করেছেন। তারা শুধু ভাগ্যের উপরে চিন্তা করেছেন, যে আমরা হঠাৎ একটা আচমকা অস্ট্রেলিয়ার সাথে জিতে যাবো, সেলিব্রেট করবো, হঠাৎ একটা ইংল্যান্ডের সাথে জিতে যাবো, সেলিব্রেট করবো। কিন্তু ওনারা কখনোই পরিকল্পনা করেন নাই যে কী করে আস্তে আস্তে করে আমরা সুন্দর একটা দেশে ভালো প্লেয়িং কান্ট্রিতে যে পৌঁছাবো। যেমন ধরেন সাপোজ ঢাকা ক্রিকেট লিগ, আপনি শিখবেন কোথা থেকে? ছোটো ছোটো জায়গা থেকে শিখবেন। ঢাকা ক্রিকেট লিগের যে ক্লাবের যে জিম্মি একটা ভাব চলেছিল, ক্লাব তো মোটামুটি আলটিমেটলি জিম্মি হয়ে গেছিলো ক্লাব ক্রিকেটটা। আম্পায়ার দিয়ে আপনি ম্যাচ জিতে যাচ্ছেন, যে প্লেয়ারটা হয়তো তাহলে 600-500 রান করছে, 3টা 4টা 5টা আম্পায়ার দিয়ে লাইভ মানে টিমের একটা পাওয়ার আপনি হয়ে যাচ্ছেন। তো ইন্টারন্যাশনালে তো আপনি ওটা হবেন না। টিভিতে খেলা দেখছি মানুষ সবাই, আপনি ওই সাপোর্টগুলো পাবেন না। তো তা আপনি যখন ম্যানুপুলেট করে ফেলেছেন এরকমভাবে, তখন তো ভালো প্লেয়ার নাই। আপনি তখন কোয়ালিটি প্লেয়ারকে বলছেন যে যখন আপনার ধরেন সব টিমই আপনার, আপনি চিন্তা করছেন যে প্লেয়ারটা হয়তো 40 লাখ টাকা যাচ্ছে, ওকে কেন নেবো? 40 লাখ টাকা যাচ্ছে, ঠিক আছে, আমি তো 5 লাখ টাকা দিলে তো একটা ওপেনার পেয়ে যাচ্ছি। 40 লিটার প্লেয়ারটা বাদ দিত, ওকে নিবো না, ওর টিম নাই। ও হয়তো বিষণ্ণতায় হয়তো চলে যাচ্ছে, মানে আমেরিকা চলে যাচ্ছে খেলতে পরে। এরকমই ঘটনা ঘটেছে। আপনি যদি দেখেন অনেক প্লেয়ার আস্তে আস্তে মুভ করে আমাদের আমেরিকা চলে যাচ্ছে, কেউ ইংল্যান্ডে চলে যাচ্ছে, সিনিয়র প্লেয়ার যারা 30 বছর বয়সের প্লেয়ার। আপনি দেখেন তো 27-28 বছরের প্লেয়ার কোনো নাই আমাদের, 30 বছর প্লেয়ারই নাই। যা আছে সব 20, 22, 23-এর প্লেয়ার। আমরা ব্যাকআপ প্লেয়ারটা কোথায়? ব্যাকআপ প্লেয়ার তো সব দেখবেন যে ম্যাক্সিমাম 22-23 বছরের প্লেয়ার। ব্যাকআপ প্লেয়ার তো এমনও তো হতে পারে 30-32 বছর প্লেয়ার। কেন অস্ট্রেলিয়া টিমে এরকম আসে না? 30 বছরের প্লেয়ার আসে না? ইন্ডিয়া টিমে আসে না? তো সেই ব্যাকআপ প্লেয়ারগুলো তো নাই বাংলাদেশে। তো ব্যাকআপ প্লেয়ারগুলোকে আপনি এনকারেজই করেননি। আপনি ধরেন ডোমেস্টিকের মান তো এমনিই খুব খারাপ আমাদের বাংলাদেশের, ডোমেস্টিকের মান খুবই পোর। আপনি এটা প্ল্যান করেন না, ঠিক আছে আমি বাংলাদেশ টিমের একটা সেকেন্ড টিম বানিয়ে রাখি, এই টিম বানিয়ে রাখি, যে অ্যাটলিস্ট এই টিমটা একটা কোয়ালিটি খেলা খেলুক। এই টিমকে আমি ডোমেস্টিক খেলা খেলবে, সাথে আমি ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কায় 1 মাস 1 মাস 2 মাস 3 মাস করে পাঠা রেখে দেবো, ওইখানে ডোমেস্টিক ফার্স্ট ক্লাসগুলো খেলুক, ভালো একটা অনারিয়াম দিয়ে দেবো, ভালো একটা ম্যাচ পিস দিয়ে রেখে দেবো, ওইখানে যেন ওরা খেলে, ওদের ক্যারিয়ারটা ওইভাবে বিল্ড আপ করে। ওখানে ওই ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা খেলতে 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 যখন তৈরি হবে, তখন নিয়ে এসে আমি বাংলাদেশ টিমে ঢুকাবো। বর্তমান বোর্ড তো প্রায় অনেক 6 মাসের বেশি সময় অতিক্রম করছে। অনেক প্রত্যাশা ছিল, অনেক আশা ছিল সবার,
ভেবেছিল যে অনেক বেটার কিছু হবে, তো সেই জায়গা থেকে আপনার প্রত্যাশা কি ছিল, কতটুকু আসলে আপনি কতটুকু সন্তুষ্ট, বা হচ্ছে যে এই বোর্ডের কার্যক্রম কিভাবে মূল্যায়ন করবেন? আমি তো খুবই আশাবাদী ছিলাম যে সবাই স্বপ্ন দেখেছিল যে বাংলাদেশ ক্রিকেটের বোর্ডের নতুন একটা কিছু হতে যাচ্ছে। বিকজ 15-16 বছর যে জায়গাটা পুরো জং ধরে গেছিলো, পুরা কাঠে ঘুণ ধরে গেছিলো, এই ঘুণটা থেকে হয়তো বেরিয়ে আসবে। তবে আমি মনে করি যে আহ, সেই আশা নিয়েই কিন্তু কাজ করছিল ক্রিকেট বোর্ড। লাস্ট 6 মাসে প্রতিফলন দেখা যায় নাই। নিঃসন্দেহে তারা অনেক ভালো মানুষ, ফাহিম ভাই, ফারুক ভাই, তাদেরকে আমরা শ্রদ্ধা করি। এই এখনকার বোর্ড বলতে কিন্তু দুজনে ইনক্লুড হয়েছে, আগের বোর্ডেরই মানুষ কিন্তু দুজনে ইনক্লুড হয়েছে। কিন্তু এই দুজনকে নিয়ে আমরা সবাই সবাই আশা করেছিলাম যে ম্যাসিভ কিছু চেঞ্জ হবে, যেগুলো জিনিস অনেক গ্যাপ ছিল সেগুলো তৈরি হবে। তো এই 6 মাসে আপনি যদি দেখেন যে কোনো ধরনের নতুন কোনো প্রজেক্ট বা নতুন ধরনের প্ল্যান ডিজাইন, মানুষ যেটা দেখবে যে রিয়েলিস্টিক, মানুষ দেখছে যে ডিজাইন হয়েছে এটা, আমরা আম্পায়ারিং ডিপার্টমেন্টকে কী করে ডেভেলপ করবো, ক্রিকেটের ডেভেলপমেন্ট গতানুগতিক যেগুলো হয়ে আসলো, এনসিএল, ঢাকা লিগ, স্কুল ক্রিকেট যা যেভাবে নর্মাল হয়ে আসলো সেভাবেই কিন্তু হচ্ছে। তো নতুন পদক্ষেপ কী সেটা এখন পর্যন্ত কিন্তু আমরা কোনো চিত্র দেখতে পাই নাই, মানে বা সাংবাদিক মহলও দেখতে পারে নাই, সাধারণ জনগণও দেখতে পারে নাই। হয়তো রেজাল্ট খারাপ হতেই পারে বাংলাদেশে, ধরলাম যে রেজাল্ট খারাপ পূর্বের কিছু ঘটনার কারণেই হতে দেওয়া হলো যে প্লেয়ার ভালো নাই বলে রেজাল্ট খারাপ হচ্ছে। কিন্তু আপনি তো প্ল্যানিং করতে হবে যে আমরা আমাদের নতুন ক্রিকেট বোর্ড আছে, নতুন বোর্ড নতুন নতুন উদ্যোগ নিচ্ছে, যে 6 মাসের এটা প্ল্যান করেছে, 1 বছরের এটা প্ল্যান করেছে, 5 বছরের এটা প্ল্যান করেছে, দীর্ঘমেয়াদের প্ল্যান করেছে, যে প্ল্যানটা দেখে সবাই হ্যাপি হবে, ওয়া একটা জবরদস্ত প্ল্যান করেছে নেক্সট ফিউচারের জন্য বাংলাদেশ ক্রিকেট। সেই প্ল্যানটা দেখতে পাচ্ছি না, আমি হ্যাপি না অবশ্যই। তামিম ইকবাল খান তিনি অবসর নিয়েছেন ফাইনালি, এবং তার বোর্ডে আসারও আগ্রহ আছে, এবং নেক্সট লাস্ট একটা ইন্টারভিউতে বলছেন যে তিনি আসলে 18 জনের একজন হতে চান না, তিনি ঠিক সেই জায়গাটা যেতে চান যেখানে গেলে আসলে মানে তিনি আসলে তার পাওয়ারটা পুরোপুরি প্রয়োগ করতে পারবেন। তো সেই জায়গা থেকে সেটা নিশ্চয়ই ইনি ইঙ্গিত দিচ্ছেন আসলে বিসিবি সভাপতি, বা বিসিবিতে তামিমের আশা নিয়ে আসলে সেটা আসলে কতটা ক্রিকেটের জন্য ভালো হবে। বা আমি আমি মনে করি যে দেখেন, আমাদের প্লেয়ার লাইক তামিম, সাকিব, মুশফিক, মাহমুদুল্লাহ, এদের বিশাল একটা এক্সপিরিয়েন্স। আমাদের দেশে এরকম এক্সপিরিয়েন্স কিন্তু নাই। আমরা খেলেছি, কিন্তু আমাদের চেয়েও এদের বেশি এক্সপিরিয়েন্স। ইনারা যদি, এবং খেলা ছাড়ার পর পরেই যৌবনকাল বলে একটা কথা থাকে, এনারা খেলা ছাড়ার পর যে জিনিসটা ওদের মধ্যে কাজ করবে, যেগুলো মিসিং, যেগুলো আমরা পাইনি, কী করলে ভালো হবে, এই আইডিয়াগুলো নিশ্চয়ই ওনাদের ভালো আছে। এমন না হয় যে 10 বছর পরে বা 15 বছর পরে এনাদেরকে দাওয়াত দিয়ে নিয়ে আসা, তখন কিন্তু আলটিমেটলি ওরা অনেক দূরে চলে যাবে। খেলা ছাড়ার পর পরে এনাদেরকে আমার কাছে মনে হয় যে ক্রিকেটের সাথে রাখা, বিকজ এনাদের কারো কিন্তু ফাইন্যান্সিয়ালি কারো অভাব নেই, কেউ এখানে চুরি করতে আসবেন না আমার কাছে মনে হয়, বিকজ তারা কিন্তু খেলাধুলা করে ভালো আর্ন করেছে, মানুষের কাছে ভালোবাসা পেয়েছে, সম্মান পেয়েছে। তাদের এখন টাইম হচ্ছে রিটার্ন টু গিভ সামথিং টু দ্য বাংলাদেশ টিম, বাংলাদেশের ক্রিকেটের জন্য। তারা এখন চিন্তা করবে যে আমি এখন নেক্সট টাইমটা বাংলাদেশ ক্রিকেটকে আইডিয়া দিব হচ্ছে কি, বোর্ডের সাথে এমনভাবে থাকবেন, সেটা ডিরেক্টর হতে পারেন, অ্যাডভাইজার হতে পারেন। আপনি সাপোজ এক্সাম্পল যে ক্রিকেট বোর্ডে চাকরি করতে হবে না এমন করে নয়, তাদেরকে বেতন দিয়ে আপনি পৌঁছাতে পারবেন না। তারা যে ধরনের অর্ডিনারি পেয়ে আসছে বোর্ডে, ওরকম চাকরি বেতনের নাই। আপনি এমন কিছু বানাবেন, সাপোজ টেন্ডুলকার, তো এমন একটা মানুষ, টেন্ডুলকার কিন্তু কম্পিউটার তো ভালো না, টেন্ডুলকার এমন কিছু কথা বলবে যেগুলো নোট ডাউন করবে, বিসিসিআই এগুলো ইমপ্লিমেন্ট করবে। এই ধরনের প্লেয়ারদেরকে নিয়ে তাদেরকে কোনো না কোনো কাজে রাখেন, এবং তাদের কাছ থেকে আইডিয়াগুলো নেন। এই আইডিয়াগুলো আপনারা অফিসে যারা কাজ করেন তাদের দায়িত্ব হবে যে অফিসে ওগুলোকে ইমপ্লিমেন্ট করা বাংলাদেশ ক্রিকেটের জন্য, এবং তাদেরকে ইনভলভ করানো, সম্মান দেওয়া, প্রপার সম্মান দেওয়া, তারা যেন সুপার সম্মান পায়, এবং তারা যেন আমাদের ক্রিকেটের সাথে সারাক্ষণ থাকে, বিকজ তাদের এক্সপিরিয়েন্সটা আমাদের খুব দরকার। সাপোজ ইনারা যদি বিপিএল ইভেন্টের সাথে থাকে, ইনারা যদি বাংলাদেশের বিভিন্ন কূটনৈতিক জায়গাগুলোতে থাকে, ইনাদের সাথে ম্যাক্সিমাম দেশের প্লেয়ারদের সাথে খুব ভালো সম্পর্ক, তো এরা যে কোনো সিরিজ তৈরি করতে ওদের জন্য খুব সহজ।